যে কোনো স্টক আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড এটা বোঝার জন্য ম্যাক্সিমাম ইনভেস্টররা প্রথম যে টার্মটা ইউজ করে সেটা পি রেশিও। কিন্তু ইনভেস্টররা যখনই এই পি রেশিও নিয়ে অ্যানালাইসিস করতে যায় তারা একটা কমপ্লেক্স প্রবলেমে পড়ে। অনেক ইনভেস্টর আমাদেরকে বলে, ভাই একই টাইমে তিনটা ওয়েবসাইটে তিন ধরনের পি রেশিও দেখতে পাচ্ছি, এখান থেকে কোন পি রেশিওটা রাইট এবং ইনভেস্টর হিসেবে আমরা কোন পি রেশিওটা ইউজ করব? দেখেন, আসলে তিনটা পি রেশিও কিন্তু রাইট। প্যাচটা হচ্ছে এই পি রেশিও ক্যালকুলেশনে। পি রেশিওর হিসাব উপর থেকে দেখলে যতটা ইজি মনে হয়, রিটেল ইনভেস্টরদের জন্য হিসাবটা কিন্তু মোটেও ইজি না। সো আমাদের আজকের ভিডিওতে আমরা পি রেশিও নিয়ে যত হিসাব আছে সবকিছুই আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন পি রেশিও নিয়ে আপনার যাতে কোনো কনফিউশন না থাকে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে পি রেশিও আসলে কি, মানে পি রেশিওর ডেফিনিশনটা দিয়ে শুরু করি। ইজি অপশন। দেখেন, পি রেশিও হচ্ছে প্রাইস টু আর্নিংস রেশিও। ডেফিনিশন বলে হাউ মেনি টাইমস দ্য মার্কেট প্রাইস অফ আ শেয়ার ইজ কম্পেয়ার টু দ্য আর্নিংস পার শেয়ার। মানে প্রতি 1 টাকা আর্নিংসের জন্য আমরা একটা শেয়ারে কত বেশি পে করতেছি। ফর্মুলাটা দেখায় আপনাদেরকে। পি রেশিওর ফর্মুলা হচ্ছে শেয়ার প্রাইস ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার। এমন কথা হচ্ছে, ভাই কিভাবে ক্যালকুলেট করব? চলুন আপনাকে ক্যালকুলেটর করে দেখায়। ধরেন গ্রামীণ ফোন, এটার শেয়ার প্রাইস 260 টাকা এবং ইপিএস মানে প্রতি শেয়ারে আর্নিংস হয়েছে 21 টাকা 90 পয়সা। তাহলে গ্রামীণ ফোনের পি রেশিও দাঁড়াবে, আমি যদি দেখাই আপনাকে, শেয়ার প্রাইস ডিভাইডেড বাই ইপিএস, তাহলে 11.87। মানে হচ্ছে আর্নিংসের তুলনায় গ্রামীণ ফোনের শেয়ারের প্রাইস 11 গুণ বেশি। সিমিলারলি আমি যদি রবির ক্ষেত্রে দেখি, রবির শেয়ার প্রাইস 32 টাকা 50 পয়সা, ইপিএস 1 টাকা 79 পয়সা, তাহলে পি রেশিও দাঁড়াচ্ছে 18.16। মানে ইপিএস এর তুলনায় শেয়ারটা 18 গুণ বেশি ওভার ভ্যালু। বার্জার পেন যদি আপনি দেখেন, 1400 টাকা শেয়ার প্রাইস, ইপিএস 72.66, তাহলে পি রেশিও দাঁড়াচ্ছে 20-এর কাছাকাছি, মানে আর্নিংসের তুলনায় 20 গুণ বেশি। এটা খুব ইজি, কিন্তু প্রবলেমটা শুরু হয় অন্য এক জায়গায়, যখন আমরা অ্যানালাইসিস করতে যাই। ধরেন আমি ডিএসসি ওয়েবসাইটে ঢুকলাম, আমি যদি ডিএসসি ওয়েবসাইটে গ্রামীণ ফোন সার্চ করি, ঢুকে জিপি সার্চ করলাম গ্রামীণ ফোন, ধরেন এখন এখান থেকে প্রবলেমটা শুরু হয়। কিভাবে? যখন ইনভেস্টররা পি রেশিও নিয়ে অ্যানালাইজ করতে আসে, তখন ইনভেস্টররা বলে, ভাই এখানে এক ধরনের পি রেশিও দেখাচ্ছে 11.86, এখানে আবার দেখাচ্ছে 12.35। সিমিলারলি প্রবলেমটা অন্য ওয়েবসাইটেও। যখন আমি স্টক নাওতে যাই, তখন আমি ধরেন জিপি যদি সার্চ করি, জিপির এখানে পি রেশিও দেখাচ্ছে আবার 12.35। আমি যদি আমার স্টকে যাই, আমার স্টকে গিয়ে যদি আমি জিপি সার্চ করি, ধরেন জিপি সার্চ করলাম, এখানে দেখাচ্ছে 12.32। সিমিলারলি আমি যখন ট্রেডিং ভিউতে যাই, তখন এখানে আবার পি রেশিও দেখাচ্ছে 12.22। সো এই ডিফারেন্সটা আসলে কেন? এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে আসলে পি রেশিও কত ধরনের এবং তাদের ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয়। এখানে যতগুলো পি রেশিও আমি দেখাইছি আপনাদেরকে, সবই কিন্তু ওকে, সবই রাইট, কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেশনে, যেটা আমরা ফার্স্টে বললাম। সো আমরা ক্যালকুলেশনটাকে একটা একটা দেখার চেষ্টা করি। দেখেন, আপনি যদি টাইপস অফ পি রেশিও দেখেন, পি রেশিও আসলে 3 ধরনের। একটা হচ্ছে কারেন্ট অ্যানুয়ালাইজ পি রেশিও, এই যে প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে ট্রেইলিং পি রেশিও, থার্ডটা হচ্ছে ফরওয়ার্ড পি রেশিও। এখন আমি আপনাদেরকে বুঝাই একটা একটা যে কোনটা কি বোঝায়। ধরেন আমি যদি প্রথমটাতে আসি, অ্যানুয়ালাইজ পি রেশিও। অ্যানুয়ালাইজ পি রেশিও আসলে কি? দেখেন, অ্যানুয়ালাইজ পি রেশিও হচ্ছে শেয়ার প্রাইস ডিভাইডেড বাই অ্যানুয়ালাইজড ইপিএস। প্রশ্ন হচ্ছে, শেয়ার প্রাইস তো ঠিক আছে, শেয়ার প্রাইস ধরেন 259 টাকা, গ্রামীণ ফোন 259 টাকা 60 পয়সা অথবা 80 পয়সা আজকের দাম যদি আমি ধরি, তাহলে প্রবলেমটা হচ্ছে ইপিএস এ। অ্যানুয়ালাইজড ইপিএস কিভাবে বের করে? ধরেন কোনো একটা কোম্পানির 1 কোয়ার্টারের ইপিএস আসছে, পুরো বছরের ইপিএস কিন্তু আসে নাই। ধরেন কোনো এক কোম্পানির 1 কোয়ার্টারের ইপিএস হচ্ছে 2 টাকা 1 কোয়ার্টার, তাহলে বছরে 4টা কোয়ার্টার থাকে। তাহলে আমি যদি অ্যানুয়ালাইজড করে দিই, তার মানে বাৎসরিক হিসাবে যদি বের করতে চাই, তাহলে আমি ধরে নিলাম যে প্রতি কোয়ার্টারে যদি, মানে প্রথম কোয়ার্টারে যদি 2 টাকা আসে, তাহলে বাকি 4 কোয়ার্টারে 8 টাকাই আসবে। তাহলে 4 দুগুণ 8, তার মানে অ্যানুয়ালাইজড ইপিএস হচ্ছে 8 টাকা। এটা নাও হইতে পারে, এটা একটা অ্যাজাম্পশন। সো সিমিলারলি যেমন আপনি যদি দেখেন গ্রামীণ ফোনের কোয়ার্টার 1 26, মানে 2026-এর কোয়ার্টার 1-এ ইপিএস আসছে 4.9, আর 2026-এর কোয়ার্টার 2-তে ইপিএস আসছে 5.62। এই যে আমি যেটা এখানে দেখাচ্ছি, কোয়ার্টার 3 আর কোয়ার্টার 4 আসে নাই, মানে পরের 2টা কোয়ার্টার এখনো আসে না, এটা আসবে কখন? 2026 শেষ হলে। সো 6 মাসের ইপিএস আসছে।
ওকে, গ্রামীণফোনের 6 মাসের ইপিএস আসছে। সো 6 মাসের ইপিএস কত আমি যদি দেখতে চাই, আমি যদি আপনাদেরকে দেখাই 6 মাসের ইপিএস কত হবে, এটা প্লাস এটা, রাইট? আর তো কিছু নেই। ওকে, সো 6 মাসের ইপিএস আসছে 10 টাকা 52 পয়সা। এখন বিষয়টা হচ্ছে 6 মাসে যদি 10 টাকা 52 পয়সা আসে, তাহলে আমি ধরে নিলাম বাকি 6 মাসেও 10 টাকা 52 পয়সাই আসবে। এটাকে বলা হয় হচ্ছে অ্যানুয়ালাইজ করা। তাহলে 6 মাসে 10 টাকা 52 পয়সা আসলে পুরো বছরে কত আসবে? জাস্ট 10 টাকা 52 পয়সাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার হয়ে যাবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে অ্যানুয়ালাইজড ইপিএস আসবে মানে এই বছর গ্রামীণফোনের 21 টাকা 4 পয়সা। তাহলে গ্রামীণফোনের আজকে শেয়ারের দাম কত? চলেন আমরা একটু দেখি। গ্রামীণফোনের আজকে শেয়ারের দাম হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখি কত আসে, 259 টাকা 80 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা এখানে 259 টাকা 80 পয়সা বসাই, 80 পয়সা, তাহলে আমার ইপিএস দাঁড়াচ্ছে 12.35। এই যে আপনারা ডিএসি ওয়েবসাইটে যে ইপিএসটা পি রেশিওটা দেখতে পান, এই যে 12.35, এটা হচ্ছে অ্যানুয়ালাইজড পি রেশিও। মানে কোয়ার্টার, এই যে বর্তমানে যে কোয়ার্টারগুলো চলতেছে এই কোয়ার্টারের ইপিএস কে অ্যানুয়ালাইজ করে যে পি রেশিওটা আসতেছে সেটাই হচ্ছে এই 12.35। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়েবসাইটে যে পি রেশিও দেখেন আপনি ইপিএস এর ভিত্তিতে, ওটা আসলে অ্যানুয়ালাইজড পি রেশিও, কারেন্ট অ্যানুয়ালাইজড পি রেশিও। যেমন আমি যদি আপনাকে স্টক নাওতে দেখাই, স্টক নাওতে 12.35, এটা হচ্ছে এই যে কারেন্ট অ্যানুয়ালাইজড পি রেশিও। মানে 2 কোয়ার্টারে 10 টাকা 52 পয়সা আসতেছে, তাহলে অ্যানুয়ালাইজ করলে আমার আসতেছে 21 টাকা 4 পয়সা, ওই ইপিএস এর উপর ভিত্তি করে 12.35। আপনি যদি আমার স্টকে দেখেন 12.32, এটাও কিন্তু অ্যানুয়ালাইজড পি রেশিও। কিন্তু এখানে আরেকটা পি রেশিও আছে 11.84। এইটা কি আসলে? যেমন আমি যদি ডিএসসি ওয়েবসাইটে যাই, এখানে একটা দেখা যাচ্ছে 11.84। হ্যাঁ, পি রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা আবার কোন পি রেশিও? চলেন এবার এটা বোঝার চেষ্টা করি। ধরেন আপনি এখন যতক্ষণ আমি আপনাকে যা দেখালাম সেটা হচ্ছে রিসেন্ট কোয়ার্টারগুলোর উপর ভিত্তি করে আমি চিন্তা করলাম যে আগামী বছর অথবা এই বছরটা শেষ হলে কেমন হইতে পারে ইপিএস। আচ্ছা, এখন বিগত বছরটা তো শেষ হয়ে গেছে, রাইট? 2025 তো শেষ হয়ে গেছে, ওইটার কমপ্লিট ইপিএস তো আমার কাছে আছে। সো যেমন 2025-এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 4 টাকা 69 পয়সা, এরকম করে 4টা কোয়ার্টারের ইপিএস এখানে দেয়া আছে। তাহলে 2025-এর টোটাল ইপিএস আসতেছে কত? আমি যদি এই 4টাকে যোগ করি তাহলে আমার চলে আসতেছে 21 টাকা 89 পয়সা। তাহলে আজকের দিনে গ্রামীণফোনের শেয়ারের দাম হচ্ছে 252 টাকা 80 পয়সা, সরি 259 টাকা 80 পয়সা। তাহলে ইপিএস দাঁড়াচ্ছে 21 টাকা 89 পয়সা, শেয়ার প্রাইস দাঁড়াচ্ছে 259 টাকা 80 পয়সা। তাহলে পি রেশিও দাঁড়াচ্ছে আমার কত? 11.87। ওকে, এটা হচ্ছে বিগত বছরের পি রেশিও, মানে আজকের প্রাইস আর বিগত বছরের ইপিএস। এইটাই হচ্ছে এই যে ডিএসসি ওয়েবসাইট আপনারা যে পি রেশিওটা দেখতে পাচ্ছেন, পি রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তার মানে কারেন্ট যে পি রেশিওটা, এটা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জাস্ট 2 কোয়ার্টার আসছে, সামনের 2 কোয়ার্টার তো আসে নাই। কিন্তু এই পি রেশিওটা লেটেস্ট অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এই যে 11.86, এটা কিন্তু বিগত বছরের যে ইপিএস আসছে সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, সো এটা বিগত বছরের ইপিএস এবং বিগত বছরের রিপোর্ট ফুললি ইনগ্রেড করে এই পি রেশিওটা আসছে। সো এটাই হচ্ছে আমার 2 ধরনের পি রেশিও, একটা হচ্ছে কারেন্ট অ্যানুয়ালাইজড, আরেকটা হচ্ছে কারেন্ট কিংবা গত বছরের অডিটেড হিসাবের উপর। এখন সেকেন্ড টাইপের যে পি রেশিও সেটা হচ্ছে ট্রেইলিং পি রেশিও। আমরা প্রথমটা পড়ে ফেললাম কারেন্ট অ্যানুয়ালাইজড কি সেটা, ঠিক আছে। এখন আসতেছে এই যে ট্রেইলিং পি রেশিওটা। ট্রেইলিং পি রেশিওটা কি? ঠিক আছে, আপনি যখন ডিএসসি ওয়েবসাইটে যাবেন, এই যে দেখবেন একটা পি রেশিও আছে নিচে, ট্রেইলিং পি রেশিও, এই যে লেখা আছে ট্রেইলিং পি রেশিও। এটা আবার কি? এটা আবার ডিফারেন্ট। ঠিক আছে, সিমিলারলি আপনি যখন ট্রেডিং ভিউতে যাবেন তখন ওরা দেখা থাকবে এখানে টিটিএম, মানে 12 মান্থস ট্রেইলিং পি রেশিও 12.22। এটা অ্যাকচুয়ালি কি? চলেন এটা বোঝার চেষ্টা করি। এখন দেখেন, এটা হচ্ছে লাস্ট 4 কোয়ার্টারের ইপিএস ধরা হয়। শেয়ার প্রাইস সেম, ফর্মুলা হচ্ছে উপরে শেয়ার প্রাইস, নিচে লাস্ট 4 কোয়ার্টার মানে লাস্ট 12 মাসের ইপিএস কে যোগ করা হবে। সেটা যে কোনো 4টা কোয়ার্টার হতে পারে। ঠিক আছে, মানে এখন থেকে শুরু করে লাস্ট 4 কোয়ার্টার। যেমন আমি যদি বলি গ্রামীণফোনের কোন কোন কোয়ার্টার দেওয়া হয়েছে, গ্রামীণফোনের কোয়ার্টার 1 আসছে 2026-এ, কোয়ার্টার 2 আসছে 2026-এ। তাহলে কোয়ার্টার 3 আর কোয়ার্টার 4 তো নাই, আছে কোয়ার্টার 3 আর কোয়ার্টার 4 2026-এর নাই। কিন্তু লাস্ট 4 কোয়ার্টার যদি আমি হিসাব করি তাহলে কোয়ার্টার 3 2025-এর আছে, কোয়ার্টার 4 2025-এর আছে, কোয়ার্টার 1 2026-এর আছে, কোয়ার্টার 2 2026-এর আছে। তাহলে লাস্ট 4টা কোয়ার্টার। তাহলে লাস্ট 4টা কোয়ার্টারের ইপিএস আমি যদি এখানে যোগ করি, আপনাদেরকে দেখাই, লাস্ট 4 কোয়ার্টারের ইপিএস যদি আমি যোগ করি, এই যে 4টা কোয়ার্টারের ইপিএস যোগ করলাম, যেটা আসবে সেটাই হচ্ছে আমার ট্রেইলিং 12 মান্থ ইপিএস। কত? 21.21, 21 টাকা 21 পয়সা। এই ইপিএস কে যদি আমি শেয়ার প্রাইস দিয়ে ভাগ দিই
অথবা শেয়ার প্রাইসকে যদি আমি ইপিএস দিয়ে ভাগ দিই, গ্রামীণ ফোনের শেয়ার প্রাইস 259.8 আজকের দিনে, তাহলে আমার ট্রেলিং পি রেশিও আসবে 12.25, যেটা আপনার এই যে ডিএসসি ওয়েবসাইটে দেখাচ্ছে 12.25, এই জিনিসটা যেটা দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? তার মানে এখন এমনও হইতে পারে যে গ্রামীণ ফোনের ধরেন Q2 এর ইপিএস আসে না, অথবা Q3 এর ইপিএস আসছে। আমি যদি ধরে নিই Q3 এর ইপিএস হচ্ছে ধরেন 6 টাকা, সাপোজ আমি যদি ধরে নিলাম 6 টাকা, ওকে, তখন আমার ট্রেলিং 12 মান্থ ইপিএস ধরতে হবে এগুলা না, তখন আমার ট্রেলিং 12 মান্থের ইপিএস ধরতে হবে হচ্ছে Q3 2026, Q2 2026, Q1 2026 আর Q4 2025, ঠিক আছে? তখন এই লাস্ট চারটা কোয়ার্টারই আমার জন্য তখন ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন তখন আমাকে ধরতে হবে এই লাস্ট চারটা, ওকে? তখন ট্রেলিং 12 মান্থস ইপিএস এ আমাকে সামেশন করতে হবে এইগুলা, এই চারটা। তাহলে দেখেন আপনার ট্রেলিং 12 মান্থ পি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন 12.25 ছিল, এখন 12 এ নেমে আসছে, বুঝতে পেরেছেন? সো লাস্ট চারটা কোয়ার্টারের ইপিএস যোগ করে আপনি যা পাবেন ওটা দিয়ে পি রেশিও বের করলে ওইটাই হচ্ছে আপনার ট্রেলিং 12 মান্থস। এখন লাস্ট টাইপের যে পি রেশিওটা সেটা হচ্ছে ফরওয়ার্ড পি রেশিও, ঠিক আছে? ফরওয়ার্ড পি রেশিওটা কি, চলেন আমরা ফরওয়ার্ড পিটা দেখি এখন। এটাও সেম পি রেশিও, কিভাবে বের করে? শেয়ার প্রাইস ডিভাইডেড বাই টার্গেট ইপিএস। টার্গেট ইপিএসটা কি? টার্গেট ইপিএসটা হচ্ছে, ধরেন কোন একটা অ্যানালিস্ট বলল যে Q1 আর Q2 যেহেতু এই ইপিএস আসছে, সো আমাদের অ্যানালাইসিস বলতেছে Q3 এবং Q4 এই ইপিএস আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? যেমন আমি আপনাকে দেখাই, ধরেন আমি যদি আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই, কোয়ার্টার 2024-এ, সাপোজ 2024-এ, এই যে 2024-এ গ্রামীণ ফোনের ইপিএস ছিল 26 টাকা 90 পয়সা, 2025-এ গ্রামীণ ফোনের ইপিএস 21 টাকা 90 পয়সা, 2026-এ Q1 এর ইপিএস হচ্ছে 4 টাকা 90 পয়সা, Q2-তে 5 টাকা 62 পয়সা। এখন কোন এক অ্যানালিস্ট বলতেছে Q3 আর Q4-এ এক্সপেক্টেড ইপিএস, ধরেন Q3-তে এক্সপেক্টেড ইপিএস হইতে পারে 6 টাকা 20 পয়সা অ্যানালিস্টের অনুযায়ী, আর Q4-এ এক্সপেক্টেড ইপিএস, ই মানে এক্সপেক্টেড ইপিএস হইতে পারে 6 টাকা 30 পয়সা সাপোজ। তাহলে এই যে ইপিএস যেটা আসতেছে, আমি 4টা কোয়ার্টার মানে পুরো বছরে 2026-এর পুরো বছরটা যদি আমি অ্যাড করি, তাহলে আমার ইপিএস দাঁড়াচ্ছে 23.02। এটা হচ্ছে ফরওয়ার্ড ইপিএস। ফরওয়ার্ড কেন? কারণ এই দুইটা কোয়ার্টার তো আসে না, আমরা অ্যাজাম্পশন নিচ্ছি কোন একটা অ্যানালিস্ট টার্গেট করতেছে এই ইপিএসটা আসতে পারে, সেজন্য এটাকে ফরওয়ার্ড টার্গেট ইপিএস বলে। সো টার্গেট ইপিএস কত? 23 টাকা। এখন আজকের দিনে শেয়ার প্রাইস কত? 259.8, রাইট? 259.8। তাহলে এই টার্গেট ইপিএসটা ধরে আমি যদি পি রেশিও বের করি, তাহলে আমার পি রেশিও আসতেছে 11.29। তার মানে এটাই হচ্ছে ফরওয়ার্ড পি, মানে ফরওয়ার্ডে যে ইপিএস আসতে পারে সেটার হিসাব করে যদি আমি আজকে পি রেশিওটা বের করি, এটাই হচ্ছে ফরওয়ার্ড পি রেশিও। সো এই 3 ধরনের পি রেশিও আসলে থাকে। বাংলাদেশে ফরওয়ার্ড পি রেশিওটা বেশিরভাগ সময় ইউজ করা হয় না, কারণ বাংলাদেশে খুব বেশি অ্যানালিস্ট নাই যারা ফরওয়ার্ড পিটা বের করতে পারে, ঠিক আছে? সো তাদের টার্গেট অনুযায়ী ইপিএসটা আসলে আসে না বাংলাদেশে। ইপিএসটা সাধারণত স্টেবল থাকে না, আনপ্রেডিক্টেবল হয় মাঝে মধ্যে। সো ফরওয়ার্ড পিটা বাংলাদেশের মতো দেশে খুব বেশি ইউজ হয় না। বাংলাদেশে যে দুইটা পি রেশিও ইউজ হয় সেটা হচ্ছে আপনার, আমি যেটা আপনাকে ফার্স্টে দেখালাম সেটা হচ্ছে অ্যানুয়ালাইজড। ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই অ্যানুয়ালাইজড পি রেশিওটাই দেওয়া, মানে আপনি যে পি রেশিওটা দেখতেছেন সেটা অ্যানুয়ালাইজড। শুধুমাত্র ট্রেডিং ভিউতে আপনি যদি যান, ট্রেডিং ভিউতে যে পি রেশিওটা দেয়া, এই যে ট্রেডিং ভিউতে যে পি রেশিওটা দেয়া সেটা হচ্ছে ট্রেলিং 12 মান্থ, সেটাই হচ্ছে ট্রেলিং পি রেশিও, মানে আমাদের এই সেকেন্ডটা, এই যে এই সেকেন্ডটা, ঠিক আছে? সো আবার ডিএসসি ওয়েবসাইটেও কিন্তু ট্রেলিং পি রেশিওটা দেওয়া আছে, এই যে এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ট্রেলিং পি রেশিওটা। সো এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা অ্যানালিস্ট হিসেবে কোন পি রেশিওটা ইউজ করা উচিত, আমার মতে সবচেয়ে কার্যকরী পি রেশিও আসলে ট্রেলিংটা, অ্যানুয়ালাইজটা না। কারণ কি? অ্যানুয়ালাইজটা আপনার হিসাব করে নিচ্ছে যে গত 2 কোয়ার্টারে যে ইপিএস আসছে, আগামী 2 কোয়ার্টারেও সেম ইপিএস ধরে আমরা অ্যানুয়ালাইজ করে নিচ্ছি, আগামী 2 কোয়ার্টারে তো সেম ইপিএস নাও আসতে পারে, রাইট? সো আমি যদি বেটার হয় যে 4টা ইপিএস আসছে, যে 4টা কোয়ার্টার লাস্ট সত্যিকারের অর্থে আসছে, সেই 4টা কোয়ার্টার ধরেই করি, তাহলে মাচ বেটার না? সো আমার কাছে পার্সোনালি মনে হয় ট্রেলিং পি রেশিওটা ইজ আ গুড অপশন টু জাস্টিফাই শেয়ারটাকে আন্ডার ভ্যালু নাকি ওভার ভ্যালু ইপিএস এর তুলনায়। সো এতটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের পি রেশিওর ভিডিও। নেক্সট কোন টপিকে আপনি ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।